নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মহারাষ্ট্রে এই মুহূর্তে ইন্ডিয়া অ্যালায়েন্স অর্থাৎ রাহুল গান্ধীর নেতৃত্বে যে অ্যালায়েন্স তৈরি হয়েছিল, সেই অ্যালায়েন্সের সামগ্রিকভাবে ক্ষমতাটা কি কমছে। এই মুহূর্তে সুপ্রিয়া সোলে হঠাৎ করে তার একটা অনুষ্ঠানে গৌতম আদানিকে নিজের দাদা বলে সম্বোধন করছেন, সেটা যেমন একটা ডেভেলপমেন্ট, ঠিক তেমন ভাবেই আমরা দেখতে পেয়েছি এনসিপি প্রধান শরদ পাওয়ার তার ভাইপো, যাকে তিনি দল থেকে বের করে দিয়েছিলেন বা ভাইপো নিজেই বেরিয়ে চলে গেছিল, অজিত পাওয়ার, সেই দুজন একত্রিত হচ্ছেন এবং একত্রিত হওয়ার মাঝে যিনি দাঁড়িয়ে আছেন তিনি গৌতম আদানি। এইটা যদি একটা ডেভেলপমেন্ট হয়, আরেকটা ডেভেলপমেন্ট কি মহারাষ্ট্রে এই মুহূর্তে? আরেকটা ডেভেলপমেন্ট খুব গুরুত্বপূর্ণ ভাবে, রাজ ঠাকরে যিনি শিবসেনা থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রাখছিলেন, সেই রাজ ঠাকরে ইদানিং কালে উদ্ধব ঠাকরে তার দাদার সঙ্গে আবারও যোগাযোগ করছেন, আবারও একই মঞ্চে তারা দেখা দিচ্ছেন এবং কোথাও গিয়ে একনাথ শিন্ডে তার যে সরে যাওয়ার প্রেক্ষিতটা সেটা তৈরি হচ্ছে মনে হচ্ছে। এই মুহূর্তে কিন্তু সংশ্লিষ্ট মহল মনে করছে যে অবশ্যই এই মুহূর্তে একটা ঘর বাপসি হতে পারে। কোথায় ঘর বাপসি হতে পারে? এনডিএ তে আবারও উদ্ধব ঠাকরে ফিরে আসতে পারেন, এই প্রেক্ষিতটা তৈরি হচ্ছে এবং তার সঙ্গে এনসিপি তারাও এনডিএ তে ফিরে আসতে পারে। তার কারণটা কি? তার কারণ এনসিপি প্রধান শরদ পাওয়ার তিনি তার জীবন সায়ান্নে এই মুহূর্তে দাঁড়িয়েছেন এবং তার যে মূল একটা আকর্ষণ রয়েছে সেটা কিন্তু তার মেয়ের যে রাজনৈতিক কেরিয়ার, সেটা একটা কেন্দ্রীয় স্তরে যাতে আরো বৃদ্ধি পায়। মহারাষ্ট্রের মধ্যে যাতে শুধুমাত্র তার মেয়ের রাজনৈতিক ক্ষমতাটা যাতে না থাকে, সেটা যাতে কেন্দ্রীয় স্তরে যায়, সেই জায়গাটা কিন্তু একটা নিশ্চিত করতে চাইছেন এই মুহূর্তে শরদ পাওয়ার। বহুদিন ধরেই তার চালচলন তেমনই বলছে এবং সেইখান থেকেই এই মুহূর্তে সুপ্রিয়া সোলে হঠাৎ করে কেন গৌতম আদানিকে তার একটা ব্যক্তিগত অনুষ্ঠানে ডেকে তিনি নিজের দাদা বলে সম্বোধন করছেন, এই প্রশ্ন ওঠে এবং অবশ্যই তার সঙ্গে উদ্ধব ঠাকরে কি ভাবছেন, তার চালচলন কি বলছে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব অবশ্যই। তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে মহারাষ্ট্রে এই দুটো দল কিন্তু একদম সরাসরি ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে যুক্ত। ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে যুক্ত বলতে তাদের সামগ্রিক শক্তি দিয়ে। সামগ্রিক শক্তিটা কি? এই মুহূর্তে 16 জন এমপি ইন্ডিয়া অ্যালায়েন্সের যে মোট 234 জন এমপি রয়েছে, তার মধ্যে 16 জন এমপি হচ্ছে এই মহারাষ্ট্র থেকে উঠে আসছেন এবং মহারাষ্ট্র থেকে উঠে আসার ক্ষেত্রে এই উদ্ধব ঠাকরের দল এবং এনসিপি তাদের দুজনের পক্ষ থেকে মোট 16 জন। এই যে 16 জন এমপি, এই 16 জন এমপির ওপর কোথাও গিয়ে কিন্তু একটা পাখির চোখ এই মুহূর্তে নরেন্দ্র মোদী অমিত শাহের পড়েছে, তেমনই কিন্তু মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তা না হলে এই মুহূর্তে হঠাৎ করে গৌতম আদানি মধ্যস্থতা করছেন এবং গৌতম আদানি কার একদম ছায়া সঙ্গী আপনারা জানেন, গৌতম আদানি কার নিজের লোক আপনারা জানেন নিশ্চয়ই। সেই গৌতম আদানি মাঝখানে থাকছেন এবং একদিকে থাকছেন শরদ পাওয়ার, একদিকে থাকছেন অজিত পাওয়ার। যে অজিত পাওয়ার হঠাৎ করে এনডিএ তে চলে এসেছিলেন এবং এই মুহূর্তে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, একজন যদি হন একনাথ শিন্ডে, আরেকজন কিন্তু উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। সুতরাং সেই অজিত পাওয়ারের সঙ্গে হঠাৎ করে তার কাকার এই সম্পর্কের উষ্ণতাটা বাড়ছে, তাও আবার গৌতম আদানির মাধ্যমে। সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে রাজনৈতিক পারদ বেশ কিছুটা চড়ায় বইকি। এই প্রেক্ষিতটা কেন তৈরি হচ্ছে এবং তার সঙ্গে আরেকটা প্রেক্ষিত কি, রাজ ঠাকরে উদ্ধব ঠাকরের সঙ্গে সম্পৃক্ত হয়ে শিবসেনার যে মারাঠি অস্মিতা সেটাকে একত্রিত করতে চাইছে এবং সেই মতন তারা যদি লড়াইটা করতে পারে। রাজ ঠাকরে এমনিতে এমপির সংখ্যা খুব একটা নেই এবং তার যে দলীয় সংগঠন বা পরিচিতি, জনপ্রিয়তা, সেটা উদ্ধব ঠাকরের মতন নয় এবং উদ্ধব ঠাকরে অবশ্যই তার নিজের ক্ষমতাতেই তিনি পরবর্তীতে বালা সাহেব ঠাকরে পরবর্তীতে তিনি একদম শিবসেনার মূল যে সৈনিক, সেই জায়গাটা নিয়ে চলছেন তিনি। এবং এনসিপি প্রধান শরদ পাওয়ারের একটা অন্যতম ইচ্ছে কিন্তু যে তার যে পরবর্তী জেনারেশন সুপ্রিয়া সোলে, তার মেয়ে সুপ্রিয়া সোলে যাতে একটা কেন্দ্রীয় মন্ত্রিত্ব এই মুহূর্তে পান। কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেলে তার কেন্দ্রীয় রাজনীতিতে একটা পদার্পণ হবে এবং পরবর্তীতে তিনি তার মতন চলতে থাকবেন। সুপ্রিয়া সোলে আমরা ইতিমধ্যেই দেখেছি নরেন্দ্র মোদীর সঙ্গে চায়ের আড্ডায় বসেছিলেন। সংসদ যেদিন শেষ হলো শীতকালীন অধিবেশনে, সুপ্রিয়া সোলে অন্যতম একজন মানুষ ছিলেন, যদিও সেখানে প্রিয়াঙ্কা গান্ধী
গান্ধীও ছিলেন, অন্যান্য বিভিন্ন নেতারা ছিলেন, কিন্তু সুপ্রিয়া সুলে এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রিত্ব সম্পূর্ণ এনডিএ তে গেলে, যদি এনসিপি সম্পূর্ণ এনডিএ জয়েন করে, তাহলে কি সুপ্রিয়া সুলে এনডিএ তে একটা কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে পারে না? অবশ্যই কিন্তু এই সম্ভাবনাটা থাকছে। এবং নরেন্দ্র মোদী সরকার গত 1.5 বছর ধরে একটাও কিন্তু সারা দেশ জুড়ে তাদের যে এমপির সংখ্যা সেটা বাড়াতে পারেনি, এবং সেটা যে বাড়াতে পারেনি, তারা এই মুহূর্তে মূল জায়গাটা কিন্তু তাদেরকে মাঝে মধ্যেই চাপ দেয় চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার, দুজনেই যেহেতু তারা দুটো পায়া হয়ে আছে এই মোদী সরকারে, সেখান থেকে একটু ক্ষমতা বৃদ্ধি করার মতন প্রেক্ষিতটা কিন্তু অবশ্যই হয় উদ্ধব ঠাকরে হতে পারেন, না হয় এনসিপি প্রধান শরদ পাওয়ার হতে পারে। এবং এই দুজনে যদি একত্রিত হয়ে 16 জন এমপি দিয়ে সাপোর্ট করে, তাহলে হয়তো একনাথ শিন্দেকে তাদের অতটা দরকারও পরবর্তীতে নাও পড়তে পারে। আপনারা জানেন এই মুহূর্তে এই প্রেক্ষিতটা কেন এত আলোচিত হচ্ছে, তার কারণ আপনাদের যে ভিডিওটা দেখালাম, যে হঠাৎ করে সুপ্রিয়া সুলে, যিনি এনসিপি তরফ থেকে রয়েছেন এবং অবশ্যই ইন্ডিয়া অ্যালায়েন্সের তরফ থেকে রয়েছে, তিনি গৌতম আদানি যেখানে একদম নরেন্দ্র মোদীর খুব ভালো বন্ধু হিসাবে পরিচিত, সেই গৌতম আদানিকে হঠাৎ করে নিজের দাদা বলছেন, 30 বছর ধরে পরিচিতি তাদের, এই নিয়ে আলোচনা করছেন এবং সেটা পৃথিবীকে জানান দিচ্ছেন। অবশ্যই সুপ্রিয়া সুলে যখন এই কথাটা বলছেন, তখন তিনিও জানেন যেটা নিয়ে আলোচনা হবে, এবং সেই কাজটা কেন হঠাৎ করে তাকে করতে হচ্ছে এই প্রশ্ন উঠছে। এবং তার সঙ্গে সুপ্রিয়া সুলে একাই যে এই বিষয়টার সঙ্গে যুক্ত, কিংবা এনসিপি প্রধান শরদ পাওয়ার যে সম্পূর্ণ বিষয়টার সঙ্গে যুক্ত, তেমন তো নয়। তার সঙ্গে বিষয়টা কি, এই মুহূর্তে কংগ্রেসকে ছেড়ে কংগ্রেসের যে পপুলারিটি, সেটা কিন্তু বেশ খানিকটা এই মুহূর্তে ম্লান হচ্ছে। কারণটা হচ্ছে যে একটা কেন্দ্রীয় রাজনীতিতে তারা যে পজিশনটা হোল্ড করলো 2024 সালে, তারা প্রায় 100টা সিট পেল কংগ্রেস, কিন্তু তার পরবর্তীতে কংগ্রেসের নেতৃত্বে পর রাজ্যে হার দেখতে হয়েছে। ইলেকট্রাল পলিটিক্সে হেরে যাওয়া মানে হেরে যাওয়া, এর কোনো আলাদা শব্দ বিকল্প কিছু হতে পারে না। বিভিন্ন বিশ্লেষণ তা নিয়ে হতে পারে, কিন্তু হেরে যাওয়া মানে হেরে যাওয়া, এই প্রেক্ষিতটা কিন্তু কখনোই কংগ্রেস তাদের গা থেকে ঝেড়ে ফেলতে পারছে না। এবং অবশ্যই প্রত্যেকটা রাজ্যে রাহুল গান্ধী চেষ্টা করছেন। রাহুল গান্ধী মহারাষ্ট্র নিয়ে চেষ্টা করেছিলেন, হরিয়ানা নিয়ে চেষ্টা করেছিলেন, পরবর্তীতে তিনি সেই সমস্ত ভোটের বিভিন্ন কারচুপি নিয়েও মুখ খুলেছেন, কিন্তু দিল্লি এবং বিহার যেভাবে হারতে হয়েছে কংগ্রেসকে, এবং ইন্ডিয়া অ্যালায়েন্সকে সামগ্রিকভাবে যেভাবে মুখ থুবড়ে পড়তে হয়েছে, তার পরবর্তীতে কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে যেমন আপ সরে গিয়েছে, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বেশ খানিকটা দূরত্ব মেনটেন করছেন, ঠিক সেইভাবেই কিন্তু এই মুহূর্তে এনসিপি এবং শিবসেনা তারাও কিন্তু বেশ খানিকটা দূরত্ব মেনটেন করার একটা প্রেক্ষিত তৈরি করছে। কারণ তারা তাদের আভ্যন্তরীণ পলিটিক্সটার মাধ্যমেই মানুষের মাঝখানে বেঁচে থাকবেন। তাদের যতই বৃদ্ধি হোক না কেন এমপির সংখ্যা, তারা কেন্দ্রীয় রাজনীতিতে খুব একটা যে একদম ডিসিশন মেকিং ক্ষমতায় থাকতে পারবে, সেটা কখনোই হতে পারে না। সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে মারাঠি অস্মিতা যদি একটা প্রেক্ষিত হয়, তাহলে তার দ্বিতীয় প্রেক্ষিতটা হচ্ছে যে সরকারের সঙ্গে বিরোধিতা করে তাদের তো আখেরে কোনো লাভ হচ্ছে না, এবং শিবসেনা হতে পারে কিংবা এনসিপি হতে পারে, তাদের পার্টিটা শেষ পর্যন্ত টিকে থাকতে হবে রাজনীতি করতে গেলে। এবং টিকে থাকার প্রেক্ষিতটা কি হবে, তারা যদি সবসময় একদম বিরোধিতা করে যায়, তাহলে তো এই মুহূর্তে বিজেপির কাছ থেকে তারা সম্পূর্ণ যে মহারাষ্ট্র ছিনিয়ে নিতে পারবে সেটা তো হবে না। তাহলে সেক্ষেত্রে তাদের পরবর্তী কাজটা কি হবে, তারা বিরোধিতাই করে যাবে, নাকি এর থেকে বেটার খানিকটা হয় যে মারাঠি অস্মিতা এবং হিন্দুত্ববাদী বিজেপির যে রাজনীতি, সেটা তো কাছাকাছি, সেই প্রেক্ষিতটাকে সামনে রেখে আমরা এনডিএ জয়েন করলাম, এবং এনডিএ জয়েন করার মাধ্যমে যে যার মতন কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেয়ে গেলাম। এটা যদি হতে পারে, তাহলে অবশ্যই কিন্তু বেশ খানিকটা একটা স্টাইল অফ যে লড়াই করার যে পলিটিক্স, সেটা কিন্তু চিরাগ পাসওয়ান বহু আগেই বুঝে গিয়েছেন বিহারে, এবং তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেয়েও গিয়েছেন। সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে একটা সম্ভাবনা থাকছে, যেভাবে বিভিন্ন রাজনীতির চাকাগুলো ঘুরছে মহারাষ্ট্রকে কেন্দ্র করে। হঠাৎ করে সুপ্রিয়া সুলে আদানির সম্বন্ধে ভালো কথা বলছেন, আদানি হঠাৎ করে অজিত পাওয়ার এবং শরদ পাওয়ার দুজনকেই একত্রিত করতে পারছেন মাঝখানে রেখে, এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রাজ ঠাকরে উদ্ধব ঠাকরে একত্রিত হচ্ছেন, এবং রাজ ঠাকরে উদ্ধব ঠাকরে একত্রিত হচ্ছেন শুধু তাই নয়, তারা পরবর্তী নির্বাচনটা একত্রিত হয়ে লড়বেন। তাদের একটা শক্তি বৃদ্ধি করার চাহিদা হঠাৎ করে তৈরি হয়েছে, যে রাজ ঠাকরে শিবসেনা ছেড়ে বেরিয়ে গিয়ে
গিয়েছিলেন, সেই রাজ ঠাকরে আবার শিবসেনায় আসতে চাইছেন, এবং সামগ্রিকটা কেন হচ্ছে, শিবসেনা আবারও এনডিএ এর মধ্যে ঢুকে যাবে, এনডিএ এর সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবে। শিবসেনা কিন্তু আপনাদের মনে রাখতে হবে প্রথম একটা পার্টি যে পার্টিগুলো বিজেপির সঙ্গে জোট করেছিল এবং এনডিএ তৈরি করেছিল। যদি একটা হয় মহারাষ্ট্রের শিবসেনা, দ্বিতীয়টা হচ্ছে পাঞ্জাবের আকালি দল। আকালি দল ছেড়ে বেরিয়ে গেছে, কিন্তু শিবসেনা কিন্তু অবশ্যই হিন্দুত্ববাদী রাজনীতিটা তাদেরও শক্তি, হিন্দুত্ববাদী রাজনীতিটা তাদেরও একদম এপিসেন্টার, রাজনীতি করার এপিসেন্টার। সেই জায়গা থেকে শিবসেনা যদি আবারও এনডিএ এর সঙ্গে সম্পৃক্ত হতে চায় এই মুহূর্তে, তাহলে কিন্তু খুব একটা তাদের রাজনীতির উপর প্রভাব পড়বে তেমন নয়, বরঞ্চ তাদের ফায়দাই বেশ কিছুটা হবে। সেদিকে কি এই মুহূর্তে মহারাষ্ট্র এগোচ্ছে, অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স কি আবারও ভাঙতে যাচ্ছে, এবং অপারেশন লোটাস, যেটা অপারেশন লোটাস বা অপারেশন এনডিএ, সেটা কি আরো একবার বেরিয়ে আসবে নতুন একটা ইঙ্গিত নিয়ে, নতুন একটা দিশা নিয়ে মহারাষ্ট্র থেকে, তেমন একটা প্রেক্ষিত কিন্তু সামনে দেখা যাচ্ছে। সমস্তটা রাখলাম আপনাদের সামনে, আপনারা কমেন্ট বক্স কমেন্ট করুন আপনাদের মতামত। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।